আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। তোমাদের সাকিব ভাইয়া আবারও তোমাদের সাথে আছি। ওয়ান শট এমসিকিউর আজকের ক্লাসে আমরা তড়িৎ রসায়ন পড়ব এবং তড়িৎ রসায়নের প্রায় 70টা এমসিকিউ আমরা দেখব। এই 70টা এমসিকিউ আমরা যদি দেখে যাইতে পারি, ইনশাল্লাহ তড়িৎ রসায়ন থেকে যে কোনো বোর্ডে আমাদের এমসিকিউগুলা অনুরূপ প্রশ্ন কমন পড়তে পারে। সো চলো আমরা শুরু করি। সো আমাদের প্রথম প্রশ্ন, এবং এই তড়িৎ রসায়নে অনেক কিছুই দেখবা বেসিক দিয়ে আমরা ক্লিয়ার করব। কোনটির তড়িৎ পরিবাহিতা অধিক? সো যার মুক্ত ইলেকট্রন আছে তার তড়িৎ পরিবাহিতাটা বেশি। সো এইখানে অ্যান্সারটা হবে কি? কপার। সো কপারের তড়িৎ পরিবাহিতাটা কি হবে? অধিক হবে, কারণ এটার মুক্ত ইলেকট্রনটা খুব সহজে মুক্ত হইতে পারে। ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটি? দেখো, ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহীর আরেকটা নাম হচ্ছে ধাতব তড়িৎ পরিবাহী। সো এখানে ধাতু কে আছে? একজনই আছে, আয়রন। বাকি সবগুলা কি? ইলেকট্রোলাইটিক পরিবাহী, ঠিক আছে, বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। কোনটি ইলেকট্রনীয় পরিবাহী? দেখো, একটু আগের এক্সাম্পলটাই যেটা আমরা বলছিলাম, ধাতব বা ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কি হবে? কপার তার। আর এগুলা কি? ইলেকট্রোলাইটিক পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। নিচের কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয়? মনে রাখবা, কার্বন হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী। মনে রাখবা, কাঁচ, রাবার, কার্বন, চিনি এগুলা হচ্ছে অপরিবাহীর উদাহরণ, ঠিক আছে। পরেরটাই যদি যাই, সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় কোনটি? আমরা সব সময় পড়ছি, এটা ফিজিক্সেও আসে। সিলিকন, জার্মেনিয়াম, এরা কি সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতার কারণটা কি? এটার মেইন রিজনটাই হচ্ছে মুক্ত আয়ন, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। এটা খুব সুন্দরভাবে, সোডিয়াম আয়ন কি করে? এটা কি ক্যাটায়ন, ক্যাথোডে যায়, ক্লোরাইড আয়ন, অ্যানায়ন অ্যানোডে যায়। সো বাকিটা মেকানিজম আমরা ডিটেলস সিকিউ ক্লাসে দেখব। কোনটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য? সো আমরা জানি দুর্বল অম্ল, দুর্বল ক্ষার এরা কি? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এবং তীব্র অম্ল, তীব্র ক্ষার এরা কি? সবল তড়িৎ বিশ্লেষ্য। সো এখানে দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা কি? একটা দুর্বল ক্ষার। তো এটা কি হবে? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এখানে যদি দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি? একটা তীব্র ক্ষার, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড এরা কি? তীব্র অম্ল, এরা কি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য। পরের প্রশ্নে যদি যাই, কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? সো আমরা কি দেখবো? একটু আগেই দেখছি সালফিউরিক অ্যাসিড একটা তীব্র অম্ল, এটা কি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সুক্রোজের দ্রবণটি কি? সুক্রোজ বা চিনি আমরা কি বলছি? এটা তড়িৎ অপরিবাহী, তাই না? সো আমরা কি বলবো? এটা তড়িৎ অবিশ্লেষ্য, সুক্রোজের দ্রবণ, ঠিক আছে স্যার। পরেরটা দেখি, পরিবাহিতার একক কি? সো পরিবাহিতার একক আমরা কি জানি? পরিবাহিতা আমরা কি বলি? 1/r, তাই না? পরিবাহিতা। তো এটা কি হয়? 1/ওহম, মানে এই রোধের এককটা কি? 1/ওহম। বা আমরা লিখতে পারি এটাকে মোহ লিখতে পারি, MHO, মোহ লিখতে পারি। তারপর আমরা লিখতে পারি এটা সিমেন্স, ঠিক আছে, সিমেন্স। সো তিনটা এককই সঠিক, মোহ, ওহম ইনভার্স, সিমেন্স। 1 2 3, 3 নাম্বারটা উত্তর। আপেক্ষিক পরিবাহিতার একক কোনটি? সো আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইকুয়াল টু আমরা কি জানি? সেল কনস্ট্যান্ট ডিভাইডেড বাই আর ইন্টু এরিয়া। সো সেল কনস্ট্যান্টের একক কি? সেন্টিমিটার। আর কি? ওহম। আর এরিয়া কি? সেন্টিমিটার স্কোয়ার। সো এটাকে সলভ করলে আমরা কি পাই? ওহম ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স 1। তো আপেক্ষিক পরিবাহিতার একক কি? ওহম ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স 1। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তারপরে দেখেন, সিজিএস এককে তুল্য পরিবাহিতার একক কোনটি? সো আমরা কি জানি? তুল্য পরিবাহিতাটা কাপ্পা ইন্টু 1000 সেন্টিমিটার কিউব, 1000 সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই সি। যেহেতু আমাদের এইখানে সিজিএস পদ্ধতিতে বলছে, কাপ্পার একক কি জানি আমরা? ওহম ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স 1। আর এইখানে তো সেন্টিমিটার কিউব দিলামই, আর নিচে কি আসবে? গ্রাম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, গ্রাম ইকুইভ্যালেন্ট। সো এখন যদি এটা সলভ করি, তাহলে দেখো ওহম ইনভার্স 1, সেন্টিমিটার স্কোয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। তাহলে দেখো, ওহম ইনভার্স 1, সেন্টিমিটার স্কোয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। পরের প্রশ্নটায় যাই, সিজিএস পদ্ধতিতে মোলার পরিবাহিতার একক কি? আগেরটার মতোই ওহম ইনভার্স 1, সেন্টিমিটার স্কোয়ার, আগেরটাই ছিল গ্রাম ইকুইভ্যালেন্ট, এইখানে মোল আসবে, শেষ। সো মোলার পরিবাহিতা আর তুল্য পরিবাহিতা দুইটার একক কিন্তু আসতে পারে, আগে আসে নাই। সো ইম্পর্টেন্ট কিন্তু। পরেরটা দেখি আমরা, 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 মিনিট ধরে কোনো ইলেকট্রোডে প্রবাহিত করলে প্রবাহিত বিদ্যুতের চার্জ কত কুলম্ব?
সো আমরা জানি চার্জ কিউ ইকুয়াল টু কি আইটি, এটা দিয়ে সুন্দরভাবে করে দিবা। আই কত 2.5 এবং টি কত 1 মিনিট মানে 60 সেকেন্ড। সো দাও ক্যালকুলেশন করো। সো ক্যালকুলেশন করলে কি পাই 2.5 ইন্টু 60 তাহলে কত 150। সো 150 কুলম্ব। অ্যান্সার কি ডি নাম্বারটা। পরের প্রশ্নে যাই, 1 মল ইলেকট্রনের চার্জ কত? সো দেখো একটি ইলেকট্রনের চার্জ কি জানি আমরা 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। যখন 1 মোল বলবে ঠিক আছে, সো এটা কি হবে অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ করে দিবে, জাস্ট অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ করে দিলেই তুমি কি পেয়ে যাবা 1 মোল পেয়ে যাবা, 1 মোল ইলেকট্রন। সো অ্যান্সার কি দেখেন তো বি নাম্বারটা 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 কুলম্ব। 0.5 ফ্যারাডে সমান সমান কত কুলম্ব? তো 0.5 এর সাথে 96,500 গুণ করো, তো মানে কি 96,500 ডিভাইডেড বাই 2, তার মানে কত হবে দেখেন তো স্যার 48,250 হবে। মুখোমুখি বোঝা যায় 96,500 ভাগ 2, এগুলো বুঝতে হবে 48,250 কুলম্ব। তারপর দেখো ফ্যারাডের সূত্র প্রযোজ্য কোন ক্ষেত্রে? ইলেকট্রনের চার্জ গণনায়, ধাতুর পরিমাণ নির্ণয়ে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে। 3 ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, চার্জ গণনা করতে পারি ফ্যারাডের সূত্র দিয়ে, আমরা W = MIT/EF এই সূত্র দিয়ে ধাতুর পরিমাণও নির্ণয় করতে পারি, এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রেও প্রযোজ্য। সো অ্যান্সার কি ডি নাম্বারটা 1, 2, 3। জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? সো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z = কি আমরা জানি M/EF। সো জিঙ্কের ভর কত? সো জিঙ্কের ভর 65.4, জিঙ্কের চার্জ জিঙ্ক 2+ হয়, তুল্য সংখ্যা হচ্ছে 2, ফ্যারাডের ধ্রুবক 96,500। সো তুমি একটু ক্যালকুলেশন করো স্যার, 65.4 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500, তাহলে কত হয় স্যার 3.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। অ্যান্সার কি ডি নাম্বারটা। পরেরটা দেখো, ফেরিক ক্লোরাইডে আয়রনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? এটা কি পারা যাবে না? তো দেখো আয়রনের ভরও দিয়ে দিচ্ছে M/EF, আয়রন কি 3+ না 55.85, আয়রনের ভর তো মুখস্থই রাখা লাগবে, 3 ইন্টু 96,500 কত হবে স্যার দেখি তো আমরা 55.85 ডিভাইডেড বাই 3 ইন্টু 96,500। সো আমাদের 1.92 বা 1.93 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। অ্যান্সার কি এ নাম্বারটা। এককটা মনে রাখবা গ্রাম পার কুলম্ব, একক নিয়েও কিন্তু দুষ্টামি করতে পারে। কোনটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সবচেয়ে বেশি? দেখেন স্যার এখানে কি হবে, সবগুলার আলাদা আলাদাভাবে বের করা লাগবে, বুঝতে পারছেন? দেখেন সবগুলার কি করো তুমি M/E বের করো, কারণ ফ্যারাডে দিয়ে ভাগ করলে তো সবগুলো সেমই আসবে, সবগুলার তুমি M/E বের করো, মানে তুল্য সংখ্যা রাসায়নিক তুল্যাঙ্ক বের করো, বুঝতে পারছো? তাইলেই তোমার কাজ হয়ে যাবে। সো আমরা দেখবে একটা পর্যায়ে দেখতে দেখতে তোমার হয়ে গেছে। সো কপারের ভর কত আমাদের 63.5 ডিভাইডেড বাই কত 2, দেখো কত আসে। জিঙ্ক কত? জিঙ্ক হচ্ছে আমরা একটু আগেই দেখছি জিঙ্ক হচ্ছে আমাদের 65.4, তাই না ভাই? 65.4 ডিভাইডেড বাই 2। সিলভার কত? সিলভার 108 ডিভাইডেড বাই 1, তাই না? আর আয়রন কত 55.85 ডিভাইডেড বাই 2। সো কোনটা সবচেয়ে বেশি হবে দেখেই তো বুঝে যাচ্ছে, এই যে সিলভারের, বুঝে গেছে কোনটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সবচেয়ে বেশি? অ্যান্সার কি সিলভার। পরেরটা দেখো, গলিত অ্যালুমিনিয়ামের মধ্য দিয়ে 30 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 90 মিনিট যাবত প্রবাহিত করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে? এই সূত্রটা অলওয়েজ মনে রাখবে, W = MIT ডিভাইডেড বাই EF, এটা দিয়ে তুমি সলভ করে ফেলতে পারবা। সো এখন কি বলছে অ্যালুমিনিয়াম, তাই না? অ্যালুমিনিয়ামের ভর কত 27, আই কত 30 অ্যাম্পিয়ার, সময় কত 90 মিনিট, 90 গুণ 60। সো অ্যালুমিনিয়ামের চার্জ কত +3, তাই না? অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত 3 ইন্টু 96,500। তো আমাদের কত আসে স্যার দেখি 27 ইন্টু 30 ইন্টু 90 ইন্টু 60 ডিভাইডেড বাই 3 ইন্টু 96,500। তো কত আসে স্যার সুন্দরভাবে 15.11। অ্যান্সার কি বি নাম্বারটা। পরের প্রশ্নটা দেখি, তুতের দ্রবণে, তুতে কি কপার সালফেট 5 অণু পানি আমরা জানি, 50 মিনিট ধরে 500 মিলি অ্যাম্পিয়ার বলে দিচ্ছে, একটু খেয়াল করো, হ্যাঁ এই জিনিসগুলো অনেকে খেয়াল করো না।
তো কি পরিমাণ কপার ধাতু জমা হবে সূত্র বসায় দাও W=MIT/EF। সো এম কত কপার 63.5, আই কত 500, 500-র সাথে 1000 ভাগ দাও 10⁻³ মিলি অ্যাম্পিয়ারে অ্যাম্পিয়ার করছি। সময় কত 50 মিনিট, তো 50 গুণ 60 দাও। আর কপার কি কপার 2+, তাই না এখানে, তো তুল্য সংখ্যা কত 2 × 96,500। দেখো রেজাল্টটা কত আসে। সো আমরা যদি দেখি 63.5 ইন্টু 0.5 দিলাম ইন্টু 50 × 60 ডিভাইডেড বাই 2 × 96,500, তাহলে কত আসে 0.49। 0.49 আছে, হ্যাঁ আছে। অ্যান্সার কি সি নাম্বারটা 0.49 গ্রাম। পরের প্রশ্ন দেখি। দেখা এখানে সময় চাইছে, একই সূত্র। 10 গ্রাম নিকেল ক্লোরাইড দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে সবটুকু ধাতু ক্যাথোডে সঞ্চিত হয়, এক্ষেত্রে কত সময়ের প্রয়োজন হবে। সো আমরা দেখি W=MIT/EF, আমাদের সূত্র জানি। তো এইখান থেকে T কি WEF/MI। আমাদের নিকেল ক্লোরাইডের ভর কত দেখো, আমাদের নিকেলের ভর হচ্ছে 58.69 যোগ ক্লোরিন কত 35.5 ইন্টু 2, তাহলে 71-এর সাথে তুমি 58.69 গুণ করো, 71 যোগ, ঠিক আছে 58.69, তাহলে কত আসবে স্যার 129.69, তাই না 129.69। এখন খেয়াল করো 129.69 গ্রাম দ্রবণে নিকেল আছে কত 58.69, এতটুক নিকেল। তাহলে তোমার 10 গ্রাম দ্রবণ নিয়ে কাজ করছো না, 10 গ্রামে কত আছে 58.69 ইন্টু 10 ডিভাইডেড বাই 129.69। এটা অনেকেই ভুল করে এই এমসিকিউটা। সো তুমি দেখো 58.69 গুণ 10, আর এটা ভুল করার জন্যই দিছে টিচাররা 0.69 129.69, তো 4.53 গ্রাম 4.53 গ্রাম। তো এইখানে ডাব্লিউ কত বসাবা 4.53 বসাবা, বুঝে গেছে, এইখানেই টুইস্টটা। ইন্টু তুল্য সংখ্যা কত 2, ফ্যারাডের কনস্ট্যান্ট কত 96,500, নিকেলের ভর দিয়ে দিছে 58.69, আর হচ্ছে কারেন্ট কত 10 অ্যাম্পিয়ার। ওকে, তো সময়টা বের করবো আমরা। তো সময়টা যদি বের করি 4.53 ইন্টু 2 ইন্টু 96,500 ডিভাইড বাই 58.69 ইন্টু 10, তাহলে কত আসে 1489.67 সেকেন্ড, এত সেকেন্ড আসে। তো এটার কাছাকাছি কে আছে 1496 সেকেন্ড, এটা অ্যান্সার দিয়ে দাও। ঠিক আছে স্যার, পরের প্রশ্নটা, এটা পরের প্রশ্ন না, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট ছোট্ট। এইবার এইচএসসি 25 ব্যাচের ভার্সিটি কেমিস্ট্রিটা আমি একা পুরোটা পড়াবো তোমাদেরকে, হ্যাঁ, এটার জন্য একটা আলাদা কোর্স আছে। সো এই কোর্সটা তোমাদের এইচএসসি পরীক্ষার পরেই শুরু হবে, এবং ভার্সিটি কেমিস্ট্রির জন্য যতগুলো ভার্সিটি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, আদার যত বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছ, রাজশাহী, ইভেন কি যারা সেকেন্ড টাইমও আছো, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সবার জন্য এই অ্যানাউন্সমেন্টটা, যে ভাইয়া এইবার 24টা ক্লাস বা তারও বেশি লাগতে পারে, 26 বা 27, বাট কম্প্যাক্টভাবে পুরা ভার্সিটি কেমিস্ট্রিটাকে ভাইয়া একা গুছাইয়া দিব। এতদিন মানে লাস্ট 2022 সালে ভাইয়া তোমাদেরকে একা পড়াইছিলাম, এইবার একা পুরাটা গুছিয়ে দিব, এই কারণে ভাইয়ার এই ডিসিশনটা। আর আমাদের যারা ফুল পড়তে চাও, ফুলের জন্য তো আমাদের এসিএস ভার্সিটি কোর্স আছে, কোনো সমস্যা নেই। আর একা যারা কেমিস্ট্রিটা আমার কাছে পুরাটা শেষ করতে চাও একদম ভার্সিটি স্টাইলে, সবগুলা শর্টকাট ট্রিক সহ, সবগুলা হাতে ক্যালকুলেশন সহ, তুমি জানো সাকিব ভাইয়া হাতে ক্যালকুলেশনটা একদম ধরে ধরে করাই দিই, এবং এইখানে যে ভাইয়া ডিটেলস প্রশ্ন ধরে ধরে সলভ করাচ্ছি। সো অনেক স্টুডেন্ট আছে হচ্ছে প্রশ্নগুলো ধরতে পারে না ভার্সিটি অ্যাডমিশনে, তো সবগুলা প্রশ্ন ধরে ধরে আমি তোমাদের পড়াবো। সো কোর্সের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে, বা তুমি এসজি শপে গেলেও তুমি হচ্ছে সুন্দরভাবে আমার এই কোর্সটা পেয়ে যাবা। এখানে কি থাকবে, উইকলি এক্সাম থাকবে, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকবে, মডেল টেস্ট থাকবে, ওয়েব অ্যাপ থাকবে, অর্থাৎ একটা অ্যাডমিশন কোর্সে যা যা কিছু দরকার সব কিছুই পাবা ইনশাল্লাহ। ওকে, ইভেন কি ডাউট সলভও যদি লাগে, ওই ডাউট সলভটাও আমি অ্যাড করে দিব, টেনশন নেই। কোর্স প্রাইস খুবই মিনিমাম রাখা হয়েছে, একদম তোমাদের রিজনেবলে 1000 টাকা। সো আই থিঙ্ক এই ইনভেস্টমেন্টটা তোমার জন্য একটা সেরা ইনভেস্টমেন্ট হবে, তুমি যদি আমার সাথে পুরো ভার্সিটির কেমিস্ট্রির জার্নিটা শুরু করতে চাও। আর এছাড়া প্ল্যান করতেছি
দেশের যে কোনো একটা জায়গায় অফলাইনে ভার্সিটি কেমিস্ট্রিটা অ্যাডমিশন কেমিস্ট্রিটা পড়াবো। সো তোমরা একটু কমেন্ট করো যে কোন জায়গায় তোমরা আগ্রহী, সো সেখানে আমি শুরু করতে পারি। ওকে, পরের প্রশ্নটা দেখো, সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 160 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কতটি সিলভার অণু জমা হবে? সো একটু দেখো, W ইকুয়াল টু MIT ডিভাইডেড বাই EF। সো এইখান থেকে একটু আমরা দেখব W বাই M ইকুয়াল টু IT ডিভাইডেড বাই EF, এটাও মনে রাখতে পারো। হ্যাঁ, কারণ W বাই M কি মোল সংখ্যা, তাই না? W বাই M এর জায়গায় আমি কি লিখতে পারি? X বাই অ্যাভোগাড্রো সংখ্যা। কারণ মূল সংখ্যা N ইকুয়াল টু আমরা জানি W বাই M, আবার X বাই অ্যাভোগাড্রো সংখ্যা, তাই না? তো আমাদের কি চাইছে? কতটি সিলভার অণু জমা হবে, সিলভার পরমাণু জমা হবে। সো X বাই অ্যাভোগাড্রো সংখ্যা ইকুয়াল টু IT ডিভাইডেড বাই EF। বা আমি আরও সহজে করতে পারি, দেখো X ইকুয়াল টু, ডাইরেক্ট লিখে দিই, X ইকুয়াল টু IT বাই EF ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, এক লাইন কমলো। সো I কত আমাদের? 160 মিলি অ্যাম্পিয়ার, 160 ইন্টু 10⁻³ সময় কত? 40 মিনিট, 40 ইন্টু 60। অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.023 ইন্টু 10⁻23। এটা লিখতে আবার ভুলো না কিন্তু। হ্যাঁ, তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা এটা কি বলছে? সিলভার, সিলভারের তুল্য সংখ্যা 1, সিলভার প্লাস। হ্যাঁ, তারপর দেখো ফেরাডে কত? 96,500। সো ক্যালকুলেশন করো, রেজাল্ট এসে পড়বে 160 x⁻³ ইন্টু 40 ইন্টু 60 ইন্টু 6.023 x⁻23 ডিভাইডেড বাই 96,500। সো আমরা যদি দেখি 2.39 ইন্টু 10⁻21, তো দেখা আছে 2.39 ইন্টু 10⁻21, অ্যান্সার কি? ক নাম্বারটা। পরের প্রশ্ন দেখি, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখো, 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে নিচের কোন ধাতুর আয়নটি ক্যাথোডে অধিক পরিমাণে জমা হবে? সো আমরা সূত্র জানি Q ইকুয়াল টু ENF। আবার দেখো Q ইকুয়াল টু E ইন্টু W বাই M ইন্টু F। এখন এইখানে বলে দিছে, ভালোভাবে বুঝে, 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করা হয়েছে। এখন W সমান সমান আমরা লিখতে পারি কি? M বাই E, আর বাকিগুলো তো 1ই হবে, কারণ কি এইখানে যদি 1 ফ্যারাডে বসো, ফ্যারাডে ফ্যারাডে কাটা যায়। সো এখন দেখো এই সঞ্চিত হওয়ার পরিমাণ অধিক কত, কে বেশি সঞ্চিত হবে? তো যার রাসায়নিক তুল্যাঙ্ক বেশি, অর্থাৎ যার M বাই E এর মান বেশি, সে বেশি সঞ্চিত হবে। সো পটাশিয়ামের ভর কত? পটাশিয়ামের ভর হচ্ছে 39, এটা তুল্য সংখ্যা কত? 1। M বাই E কত? 39। ক্যালসিয়াম কত? ভর 40, এটা তুল্য সংখ্যা কত? 2। সো কত হবে? এটা 20। জিঙ্ক কত? দেখো তো 65.4, এটার তুল্য সংখ্যা কত? 65.4, এটা 2 দিয়ে ভাগ হবে, তাহলে কত হবে? এটা 32, বা দেখো 65.4 ভাগ 2 কত আসে? একদম সিম্পল, 32.7। অ্যালুমিনিয়াম কত? 27, 27/3 কত হবে? 9। সো এখন দেখো কার M বাই E এর মান বেশি? উত্তর কি? পটাশিয়ামের না? দেখো এটা 39 সবচেয়ে বেশি। সো এই কারণে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে পটাশিয়াম সবচেয়ে বেশি জমা হবে, অধিক পরিমাণে জমা হবে পটাশিয়াম। সো পরের প্রশ্নটাই যাই, ফেরাস সালফেট দ্রবণে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে কত মোল আয়রন জমা হবে? একটু খেয়াল করো, আমরা কি জানি? Q ইকুয়াল টু ENF, এই সূত্রটা কি বলছে? 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করছে, তো ফেরাস সালফেট আয়রন 2+, তুল্য সংখ্যা কত? 2। আমার কত মোল জমা হবে, তাই না? N বের করতে হইছে। তো ফ্যারাডে ফ্যারাডে কাটা, একটু যদি আমরা সূত্রটা বসাই, দেখেন স্যার, AF কাটা, ঠিক আছে, 2 2 কাটা, তাহলে কত হবে? 1 মোল। N ইকুয়াল টু 1 মোল, অ্যান্সার কি? ডি নাম্বারটা আমাদের কি আসে স্যার? N ইকুয়াল টু 1 মোল। সো অ্যান্সার কি? ডি নাম্বারটা। সো পরের প্রশ্নে যদি যাই, গলিত অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের মধ্যে কত ফ্যারাডে তড়িৎ প্রবাহিত করলে ক্যাথোডে 54 গ্রাম অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে? সো দেখো সূত্র একটাই, Q ইকুয়াল টু ENF। এখন Q ইকুয়াল টু E ইন্টু W বাই M ইন্টু F। এখন বলছে কত ফ্যারাডে, Q চাইছে, তাই না? Q চাইছে আমাদের কাছে। অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত? 3। W কত? 54 গ্রাম। অ্যালুমিনিয়ামের ভর কত? 27, ঠিক আছে, এত ফ্যারাডে। তা আমি যদি দেখি কত আসবে? 6 ফ্যারাডে। Q ইকুয়াল টু ক্যালকুলেশন করলে 6 ফ্যারাডে আসবে। দেখো 27কে 54 দিয়ে কাটলে 2, 3 দুগুণে 6, অ্যান্সার কি? সি নাম্বারটা। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে সঞ্চিত অ্যালুমিনিয়ামের পরিমাণ কত? দেখো Q ইকুয়াল টু ENF, একটা সূত্র দিয়েই করে ফেলবা। তো 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করছে, অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা 3,
সো মোল সংখ্যা বের করতে বলছে, এটা তো ফ্যারাডে, ফ্যারাডে ফ্যারাডে কাটা, n ইকুয়াল টু কত 1/3 মোল, শেষ, খেলা খতম। অ্যান্সার কি ডি নাম্বারটা। সো সূত্র দিয়ে করলে তোমার ভুল হওয়ার চান্স নেই। তারপর দেখো ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। সো আমরা দেই কিউ ইকুয়াল টু ENF। সো কি বলছে, হাইড্রোজেনের তুল্য সংখ্যা কত 2, তাই না, 2 মোল ইলেকট্রন আদান প্রদান করে, তো 1 মোল হাইড্রোজেন গ্যাস এত ফ্যারাডে, তো অ্যান্সার কত 2 ফ্যারাডে, শেষ, বি নাম্বারটা। পরের প্রশ্ন যদি দেখি, কোনটির জারণ বিভব সবচেয়ে কম। সো এটার ক্ষেত্রে তুমি কি করবা, সক্রিয়তা সিরিজ আমরা পড়ছি না, লিথিয়াম কে কেনা ম্যাকগাইভার এলো, জান ফিরে সোনা পাবে হায় হাইড্রোজেন, তারপর কুলাঙ্গার হাবলু আজ পেটাবে আমায়, শেষ। এই সক্রিয়তা সিরিজটা মনে আছে না? সক্রিয়তা সিরিজের যত উপরের দিকে যাবে তত কি হবে, জারণ বিভব বাড়বে, জারণ বিভব বাড়ে বাড়ে, যত নিচের দিকে আসবে বিজারণ বিভব বাড়ে, ঠিক আছে, যত নিচের দিকে আসবে বিজারণ বিভব মানে কি, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়বে, বুঝো একবারে সব বুঝাই দিচ্ছি, হওয়ার প্রবণতা বাড়বে, যত নিচের দিকে আসবে ক্যাথোড হিসেবে কাজ করবে, যত উপরের দিকে যাবে অ্যানোড হিসেবে কাজ করবে, বুঝে গেছে? এই অনেক প্রশ্ন আসে, ঠিক আছে। সো উপরেরটা কি করতে পারে, ধরো এই ম্যাগনেসিয়াম ও কি করতে পারে, আয়রনকে প্রতিস্থাপিত করতে পারে, বুঝে গেছে? সো উপরেরটার পাওয়ার বেশি, নিচেরটার পাওয়ার কম। সো আমরা যদি যাই এখন, আমরা যদি যাই, দেখেন কোনটি জারণ বিভব সবচেয়ে কম, দেখেন নিচের দিকে কে আছে, এখন গোল্ড, সবার নিচে কে আছে, গোল্ড না, এই যে দেখো কুলাঙ্গার হাবলু আজ পেটাবে আমায়, গোল্ড, ওকে। পরেরটা যদি দেখি, সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটি। বিজারক মানে কি, বিজারক কি দেয়, জারণ বিক্রিয়া দেয় না, বিজারক মানে কি, জারণ বিক্রিয়া দেয়, আমরা পড়ছি। তো কার জারণ বিভব সবচেয়ে বেশি, একদম শুরুতে আমরা পড়ছি না, লিথিয়াম, অ্যান্সার কি ক নাম্বারটা। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কোন ধরনের বিক্রিয়া ঘটে, ক্যাথোডে কি হয় আমরা জানি বিজারণ বিক্রিয়া হয়, অ্যানোডে কি হয়, জারণ হয়। তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়, ঠিক আছে, আমরা জানি। তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড ধনাত্মক হয় না, এই যে আমরা দেখবা ওয়ান শট সিকিউতে পড়াইছি, মনে রাখবা রাসায়নিক কোষে অ্যানোডটা কি হয়, ধরো এটা X হয়, X2+ এর দ্রবণ হইল, ওরা কি করে দ্রবণে এই দুইটা ইলেকট্রন, মনে করো এইখানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে X2+ আকারে চলে যায়। সো এই অ্যানোডে কি হয়, ইলেকট্রনগুলো জমা হয়, এই কারণে অ্যানোড নেগেটিভ, কিন্তু বুঝা গেছে। সো অ্যানোডটা কখনোই ধনাত্মক হয় না। সো তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড কি হয়, ঋণাত্মক হয়, অ্যানোড অলওয়েজ মনে রাখবা নেগেটিভ হয়। পরে কি বলছে, অ্যানোড হতে মুক্ত ইলেকট্রন বর্তনীতে প্রবাহিত হয়, অবশ্যই অ্যানোড থেকে এই যে ইলেকট্রনগুলো কি হয়েছে, বর্তনীতে প্রবাহিত হচ্ছে। সো অ্যান্সার কি 1 এবং 3 সঠিক, সি নাম্বারটা। পরের প্রশ্ন যদি দেখি, তড়িৎ রাসায়নিক কোষে ক্যাথোড থেকে অ্যানোডে বিদ্যুৎ প্রবাহিত হয়, অবশ্যই। দেখো অ্যানোড থেকে যদি ক্যাথোডে ইলেকট্রন প্রবাহ হয়, বিদ্যুৎ প্রবাহ কি তার উল্টা দিকে না। সো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, কখনোই না, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। দেখো এখানে কি বাইরে থেকে আমি বিদ্যুৎ দিচ্ছি না, একটা রাসায়নিক চেঞ্জ হচ্ছে, এর ফলে দেখবা এই যে ইলেকট্রনের প্রবাহের ফলে এখানে কি হবে, বাতিটা ধরবে। সো কি হয়, বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় না, রাসায়নিক শক্তিতে বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। অ্যানোডে জারণ ঘটে আমরা জানি, 1 এবং 3 সঠিক, সি নাম্বারটা। কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না, দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষ, কারণ তড়িৎ বিশ্লেষ্য কোষ আমরা শুরুতেই ব্যাটারি নিয়ে নিতে হয় বা একটা বৈদ্যুতিক সোর্স নিয়ে নিতে হয়, কারণ কি এটা বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, এখানে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না। তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি প্রথমে চার্জ মুক্ত হবে। সো একটু খেয়াল করো, এই যে নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, হাইড্রোক্সাইড, সো এদের যত উপর থেকে নিচের দিকে যাচ্ছে বিজারণ বিভব বাড়তেছে, এদের কি হচ্ছে, বিজারণ বিভব বাড়তেছে। সো বিজারণ বিভব বাড়া মানে কি, বিজারণ বিভব বাড়া মানে কি, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়বে, বুঝতে পারছো। সো এইভাবে পড়বা, নাসায় কোলা ব্যাং হাসে, আমরা এই ছন্দটা পড়ি আর কি, নাসায় কোলা ব্যাং হাসে। সো উত্তরটা কি হবে, হাইড্রোক্সাইড, প্রথমে চার্জ মুক্ত হবে কে, হাইড্রোক্সাইড। তড়িৎ বিশ্লেষণকালে কোনটি দ্রবণ থেকে আগে চার্জ মুক্ত হবে,
দেখো তো গোল্ড সবার নিচে আছে না, গোল্ডের বিজারণ বিভব সবচেয়ে বেশি, যার বিজারণ বিভব বেশি সেটা আগে চার্জ মুক্ত হবে। তড়িৎ বিশ্লেষণে কোনটি আগে চার্জ মুক্ত হবে? দেখো হাইড্রোজেনের নিচে কে আছে? কুলাঙ্গার, হাবলু, আজ পেটাবে আমায়। তো এই যে কপার হাইড্রোজেনের নিচে, তো এই যে নিচের দিকে এই সবগুলোর ভিতরে নিচের দিকে কে আছে? কপার। তো কপার আগে চার্জ মুক্ত হবে। কোন মৌলটি হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না? দেখো হাইড্রোজেনের নিচে যারা আছে, হাইড্রোজেনের নিচে যারা আছে, এই যে কুলাঙ্গার, হাবলু, আজ পেটাবে আমায়, হাইড্রোজেনের নিচে যারা আছে এরা কি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না? তো কে প্রতিস্থাপন করতে পারে না? উত্তর কি? প্ল্যাটিনাম। হাইড্রোজেনের উপরে যারা আছে সক্রিয়তা সিরিজে সবাই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। কোন মৌলটি হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে? দেখো কুলাঙ্গার, হাবলু, আজ পেটাবে আমায়। সো উত্তর কি? পারে কে? টিন। এই তিনটা পারে না। টেকনিকগুলো ইজি না? লবণ সেতুতে নিচের কোনটির দ্রবণ ব্যবহার করা হয়? লবণ সেতুতে মনে রাখবা পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই লবণগুলো ব্যবহার করা হয়। লবণ সেতুর কাজ কি? অর্ধকোষদ্বয়ের মধ্যে সংযোগ স্থাপন করা, অবশ্যই সংযোগ স্থাপন করে। তরল সংযোগ বিভব দূর করা, অবশ্যই। তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখা, ব্যালেন্সিং করে। লবণ সেতু বেসিক্যালি কি করে? ব্যালেন্সিং করে। সেন্সার কি? 1, 2, 3, ডি নাম্বারটা। লবণ সেতুতে উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কোনগুলা ব্যবহৃত হয়ে থাকে? আমরা একটু আগে বললাম পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যান্সার কি? এ নাম্বারটা। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয়? ব্রাইন কি? আমরা জানি ব্রাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। বুঝতে পারছো? এটা একটু মাথায় রেখো, গাঢ় জলীয় দ্রবণ। এইখানে কি আছে দেখো তো? সোডিয়াম আয়ন আছে, তারপর কি আছে? হাইড্রোজেন আয়ন আছে, ক্লোরাইড আয়ন আছে, হাইড্রোক্সাইড আয়ন আছে, যেহেতু জলীয় দ্রবণ। এখন মনে রাখবা এই গাঢ় কথাটা মাথায় রাখবা, কনসেন্ট্রেটেড, তাই না? এখন দেখো ক্যাটায়ন কই যাবে? ক্যাথোডে যাবে। আমরা জানি ক্যাটায়ন কই যায়? ক্যাটায়ন ক্যাথোডে যায়, ক্যাথোডে যায়। আর ক্যাথোডে কি হয়? ক্যাথোডে স্যার হচ্ছে বিজারণ হয়, তাই না? সো কার বিজারণ আগে হবে? দেখো সোডিয়াম তো উপরের দিকে, হাইড্রোজেন নিচের দিকে, হাইড্রোজেনের বিজারণ বিভব বেশি, তো হাইড্রোজেনের বিজারণ আগে হবে, তো হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। আর ক্লোরাইড আর হাইড্রোক্সাইডের ভিতরে কি হয় বলেন তো? এই দেখো গাঢ় জলীয় দ্রবণ বলছে না, তো ক্লোরাইডের ঘনমাত্রা বেশি, তো ক্লোরাইড আয়ন কি করে? ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। বুঝে গেছে? এটা অ্যানোডে, অ্যানায়ন অ্যানোডে যায়, মনে রাখবা। অ্যানায়নটা কই যায়? অ্যানায়ন অ্যানোডে যায়। অ্যানোডে কি হয়? জারণ হয়। ঠিক আছে স্যার? বাকি কে থাকে? সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন, তাই না? এরা মিলে কি হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। তাইলে দেখো তোমাকে এরকমও প্রশ্ন করতে পারে কি কি তৈরি হয়? হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে অপশনে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। অ্যান্সার কি? সি নাম্বারটা। পরেরটা দেখো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হয় কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, তিনটেই তৈরি হয়। 1, 2, 3। পরেরটা যদি যাই, প্ল্যাটিনাম, হাইড্রোজেন, হাইড্রোজেন আয়ন। এখানে হাইড্রোজেনটা মাথায় রাখবে, এটা কিন্তু গ্যাস, তাই না? হাইড্রোজেন তড়িৎ দ্বারা আমরা জানি 1 ATM চাপে থাকে, আর এটার ঘনমাত্রা কত? 1 মোলার। সো কোন ধরনের অর্ধকোষ এটা? এটা হচ্ছে গ্যাস অর্ধকোষ। পরেরটা যদি দেখি, কোনটি জারণ বিজারণ অর্ধকোষ? এই যে দেখো আয়রন 2+, আয়রন 3+, জারণ বিজারণ অর্ধকোষ। কোনটি জারণ বিজারণ অর্ধকোষ? এখানে সুন্দরভাবে দেখো টিন 2+, টিন 4+, আমরা পরিমাণগত রসায়ন এইগুলো পড়ছি। প্ল্যাটিনাম, হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস, এর সাথে কোনটি ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়? দেখো ক্যাথোড হিসেবে কে থাকবে? এর নিচে যারা আছে, তাই না? কুলাঙ্গার, হাবলু, আজ পেটাবে আমায়। তাই দেখো গোল্ড, গোল্ড কিন্তু ক্যাথোড হিসেবে ব্যবহার করতে পারবা। পরে দেখো অর্ধকোষগুলোর ভিতরে কোনটি অ্যানোড হিসেবে ক্রিয়া করবে? অ্যানোড কে হিসেবে থাকবে বলো তো? মনে করো যার সক্রিয়তা সিরিজে অবস্থান অনেক উপরে। সো আমরা জানি কে না? ম্যাকগাইভার, ম্যাগনেসিয়াম অনেক উপরে, তাই না? উত্তর কি? এই যে বি নাম্বারটা। সোডিয়াম অ্যামালগাম, ঠিক আছে? দেখো ধাতু আছে, তারপর কি আছে? অ্যামালগাম আছে, তারপরে ধাতুর আয়ন আছে, তাই না? সোডিয়াম আয়ন। তাহলে উত্তর কি হবে? এই অর্ধকোষটা কোন ধরনের? ধাতু অ্যামালগাম, ধাতুর আয়ন। তারপর দেখো A2+ হয়েছে অ্যানোড হলে কোনটি এর সাথে ক্যাথোড হিসেবে কাজ করবে? সো এইখানে সবগুলা দেখো বিজারণ বিভব দেওয়া আছে। আমাদের কি করি? আগে সবগুলার জারণ বিভব বের করি। জারণ বিভব বের করলে আমি কি করব? সবগুলোকে উল্টায় দিব। সো এইটা যদি অ্যানোড হয়, তার মানে কি ক্যাথোড হওয়ার জন্য জারণ বিভব এর মানের থেকে, এই জারণ বিভবের মান থেকে কম হইতে হবে, তাই না? তো 0.44 এর কম কোনটা আছে দেখো তো? এই যে 0.28 ভোল্ট প্লাস।
বাকি যে সবগুলা আছে বাকি সবগুলা কিন্তু আমাদের এই 0.44 ভোল্ট থেকে মানটা বেশি জারণ বিভবের মান। তাহলে কোনটা ক্যাথোড হিসেবে কাজ করতে পারবে? যার জারণ বিভবের মান কম হবে সেটা ক্যাথোড হিসেবে কাজ করতে পারবে। কোন অর্ধকোষের সাথে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে কাজ করবে? তো দেখো ক্যাথোড হিসেবে কাজ করবে কি? হাইড্রোজেনের উপরে যারা আছে, তো কুলাঙ্গার, হাবলু, আজ পেটাবে আমায়, এই তিনটার একটাও হবে না, তাই না? তো হাইড্রোজেনের উপরে কে আছে? এই যে জিঙ্ক আছে। অ্যান্সার কি? ক নাম্বারটা। প্ল্যাটিনাম, হাইড্রোজেন হাইড্রোজেন আয়ন, ইনটের মান 0 আমরা সবাই জানি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের। এর সাথে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হবে কোনটি? তো এটা যদি অ্যানোড হয় ক্যাথোড কোনটা হবে? দেখো কুলাঙ্গার, হাবলু, এই যে কপার, বুঝে গেছে? ছন্দ পূর্বাস পুরোটা। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান কত? আমরা জানি 0 ভোল্ট। কোষ বিক্রিয়া হাইড্রোজেন প্লাস কপার 2 প্লাস 2H প্লাস প্লাস কপার। উক্ত কোষে অ্যানোডের বিক্রিয়া লেখো। অ্যানোড কি হয়েছে দেখো তো? হাইড্রোজেনটা H প্লাসে পরিণত হয়েছে না, দুইটা ইলেকট্রন ত্যাগ করে। অ্যানোডে কি হয়? জারণ হয়। তো দেখো হাইড্রোজেন দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, 2H প্লাসে পরিণত হয়েছে। অ্যান্সার কি? সি নাম্বারটা। জিঙ্কের প্রমাণ জারণ বিভব কোনটি? আমরা সবাই জানি প্লাস 0.76 ভোল্ট। তারপর দেখো লিথিয়াম, সোডিয়াম, জিঙ্ক, কপার এর প্রমাণ জারণ বিভব দেওয়া আছে 4টা। তড়িৎ বিশ্লেষণের সময় কোন আয়নটি সর্বপ্রথম চার্জ মুক্ত হবে? দেখো জারণ বিভব দেওয়া থাকলে যার জারণ বিভবের মান কম সে আগে চার্জ মুক্ত হবে। বুঝতে পারছো? আমরা পড়ছি না যার বিজারণ বিভবের মান বেশি সে আগে চার্জ মুক্ত হয়। তো জারণ বিভবের ক্ষেত্রে কি বলবো আমরা? যার জারণ বিভবের মান কম। দেখো কপারের জারণ বিভবের মানটা কিন্তু অনেক কম, মাইনাসে আছে। বাকি যতগুলা জারণ বিভব আছে প্লাসে আছে। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে কপার 2 প্লাস আগে চার্জ মুক্ত হবে। নির্দেশক তড়িৎদ্বার কত প্রকার? আমরা জানি নির্দেশক তড়িৎদ্বার 2 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার কোনটা? দেখো এই যে হাইড্রোজেন যে তড়িৎদ্বার এটা হচ্ছে প্রাইমারি তড়িৎদ্বার, এই যে বাকি দুইটা আছে এটা হচ্ছে সেকেন্ডারি তড়িৎদ্বার। অ্যান্সার কি? 2 এবং 3, বি নাম্বারটা। প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার কোনটি? আমরা জানি হাইড্রোজেন তড়িৎদ্বার, একটু আগেই পড়লাম। ক্যালোমেল কোন ধাতু থাকে? ক্যালোমেলে আমরা জানি মার্কারি বা পারদ থাকে। অ্যান্সার কি? ডি নাম্বারটা, ক্যালোমেল। ক্যালোমেল তড়িৎদ্বারে কোনটি ব্যবহৃত হয়? মার্কিউরাস ক্লোরাইড ব্যবহার করা হয়, Hg2Cl2, অলওয়েজ মনে রাখবা। ক্যালোমেল তড়িৎদ্বারে কোনটি ব্যবহার করা হয়? মার্কিউরাস ক্লোরাইড। তড়িৎ রাসায়নিক কোষে ইএমএফ সমান সমান কত? আমরা জানি অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ হইলে 2টা প্লাস। এখন একটু খেয়াল করো, তোমার একটা টেকনিক দেখাই। এখন ক্যাথোডে যদি বিজারণের জায়গায় জারণ হয় তাহলে তার আগে মাইনাস হবে। বুঝতে পারছো? তো দেখো ক্যাথোডে আর যদি অ্যানোডে জারণের জায়গায় বিজারণ হয় তার আগে মাইনাস হবে। এখন দেখো ক্যাথোডে কি হয়েছে? বিজারণই হয়েছে, তো আমি প্লাস মাইনাস কিছু দেই নাই। আর অ্যানোডে কি হয়েছে? জারণের জায়গায় বিজারণ হয়েছে, তাই মাইনাস দিছি। এই সূত্র ভ্যালিড। আবার দেখো অ্যানোডে জারণ হয়েছে, ক্যাথোডে বিজারণের জায়গায় জারণ দিছি, তো এর আগে মাইনাস দিছি। তো এই 3টা সূত্রই ভ্যালিড, 1 2 3। বুঝছো? বাট আমরা অঙ্ক করার সময় এই যে 1 নাম্বারটা দিয়ে করি। দেখো এটা সুন্দরভাবে কোষ সংকেত দেওয়া আছে, বলে দিচ্ছে কপারের বিজারণ বিভব দেওয়া আছে, কোষটির ইএমএফ এর মান কত? সো কোষটির ইএমএফ কি হবে? দেখো এটার তো ইনট সেল তো 0 ভোল্ট, তাই না? সো এটা কি হবে? অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ, তাই না? ক্যাথোডে কি আছে? বিজারণই আছে। দেখো ক্যাথোডে বিজারণই আছে। সো 0 প্লাস 0.34। সো অ্যান্সার কি? বি নাম্বারটা। পরেরটা দেখো ইএমএফ কত ভোল্ট। সো একটা টেকনিক কি শিখবা। দেখো আমরা অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ এটা দিয়ে তো আমি যোগ করে দিতে পারি। একটা টেকনিক হচ্ছে মনে রাখবা, দুইটাই যদি সেম টাইপের থাকে, ধরো এটাও জারণ বিভব এটাও জারণ বিভব, তাইলে কি করবা? বড় মান থেকে ছোট মান বাদ দিবা। আর যদি ধরো দুইটাই বিজারণ বিভব থাকে তাহলে কি করবা? ধরো দুইটাই যদি জারণ বিভবে থাকে তাহলে বড় মান বিয়োগ ছোট মান। দুইটাই যদি বিজারণ বিভব থাকে তাও কি? বড় মান বিয়োগ ছোট মান। টেকনিকটা কি? বড় মান থেকে ছোট মান বাদ। তো এখন দেখো এটাও জারণ বিভব দেওয়া, এটাও কি জারণ বিভব দেওয়া, তো বড় মান কোনটা? এই যে প্লাস বড় মান 0.76 মাইনাস ছোট মান মাইনাস 0.799। বুঝে গেছে? তো দুইটা যোগ করো, 76 আর 79 যোগ করলে কত হয়? 1.599 হবে নাকি? 76 প্লাস 0.799, তাহলে আমরা কত বলি?
559 অ্যান্সার কি বি নাম্বারটা। তুমি কিন্তু সাধারণ নিয়মে করলে কি হইতো দেখো, অ্যানোডে জারণ আছে, ক্যাথোডে বিজারণ হইতো, তাই না? তো এটা কি করতে পারতা, উল্টাইতে হইতো। এটা উল্টাইলে কি হয়ে যেত, +0.799, তখন তুমি যোগ করতা। বাট এখন কি করতেছো, বড় মান বিয়োগ ছোট মান একটা টেকনিকেই করে ফেলতেছো, এত কিছু দেখা লাগতেছে না। তারপর দেখো এইভাবে দেখো, এই টেকনিকে কতগুলো সলভ করায় দেয়, যেহেতু এমসিকিউ। এটাও জারণ বিভব, এটাও জারণ বিভব, সরি এটাও বিজারণ বিভব, এটাও বিজারণ বিভব, দুইটাই বিজারণ বিভব। তো তখন তুমি কি করবা, দুইটাই যেহেতু বিজারণ বিভব আছে, তুমি কি করবা, বড় মান বিয়োগ ছোট মান। বড় কোনটা দেখো, মাইনাসের থাকলে যেটার মান কম সেটাই বড়, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস, বড় মান বিয়োগ ছোট মান 0.76, তাহলে কত আসে দেখো তো, +0.32 ভোল্ট। অ্যান্সার কি সি নাম্বারটা। তুমি সাধারণ অঙ্কে কইরো সবগুলো মিলবে, এটা দিয়ে তাড়াতাড়ি হয়। দেখো দুইটাই বিজারণ বিভবের মান দেওয়া আছে, তার মানে কি বড় মান বিয়োগ ছোট মান, তাহলে কি হবে দেখো, 0.8 থেকে -0.76, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ 0.8 + 0.76, তাহলে কি হবে, +1.56। মজার না? তারপর দেখো উদ্দীপকের কোষ বিভব বের করো, একদম সিম্পল। এটাও দেখো কি আছে, বিজারণ বিভব, এটাও বিজারণ বিভব। আগে প্লাস মানে কি বিজারণ বিভব, তো বড় থেকে ছোট বাদ দাও, 0.44 মাইনাসে মাইনাসে কি হবে, +0.76, তাহলে কি হবে স্যার, দুইটা যোগ করলে কত হবে, +1.20 ভোল্ট। শেষ, ভ্যানিশ। দেখো এখানেও ইএমএফ বাইর করতে বলছে, তো দেখেন স্যার এটা কিতে দেওয়া আছে, এটাও জারণ বিভব, এটাও জারণ বিভব। তো কি করো, বড় মান বিয়োগ ছোট মান, 0.76 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, +0.4, তাহলে কি হবে স্যার, 0.76 + 0.4, 0.76 + 0.4 কত আসে, 1.16। অ্যান্সার কি এ নাম্বারটা, একদম সিম্পল। পরের প্রশ্নটা দেখো, ইনট সেল। তো এটা কি দেওয়া আছে দেখো তো, এটাও বিজারণ হইছে, এটাও বিজারণ হইছে, দুইটাই কি বিজারণ বিভবের মান। তো বড় থেকে ছোট বাদ দাও, 1.36 - 0.34, তাহলে 1.02 ভোল্ট। শেষ, বড় মান বিয়োগ ছোট মান, একটা টেকনিকে সব শেষ। প্রশ্নটা কি বলছে দেখো, উদ্দীপকের কোষটির সঠিক কোষ সংকেত লেখো। এখন উদ্দীপক কই, উদ্দীপকটা হচ্ছে আগের প্রশ্নটাই ছিল। সো এখন দেখো এটার কোষ সংকেত বের করতে হবে, ঠান্ডা মাথায় করবা, ঠান্ডা মাথায়, তাড়াহুড়া নাই। দেখো এটাও জারণ বিভব দেওয়া আছে, সরি এটাও বিজারণ বিভব, এটাও বিজারণ বিভব। এখন দেখো দুইটাই কি দেওয়া আছে, বিজারণ বিভব দেওয়া আছে। তো অ্যানোড কোনটা হবে, যার বিজারণ বিভবের মান কম সেটা অ্যানোড, তাই না? অ্যানোডে কি হয়, জারণ হয়। ক্লিয়ার স্যার? অ্যানোডে কি হয়, জারণ হয়। সো এটা কি হবে, কপারটা অ্যানোড, তো কপার সলিড, ঠিক আছে, এটা কিসে কনভার্ট হবে, কপার 2+, কপার 2+। তারপর লবণ সেতু ইউজ করো, ডান। তারপরে ক্লোরিনটা কি, মনে করো তোমার ক্লোরিনটা হচ্ছে ক্যাথোড, ক্লোরিন গ্যাস / ক্লোরাইড, ক্লোরাইড অ্যাকোয়াস, এটা হচ্ছে কোষ বিক্রিয়া। তো আমরা দেখি কোনটা হবে, কপার সলিড / কপার 2+, ক্লোরিন গ্যাস 2Cl-, সুন্দরভাবে লিখে দিছে। পরেরটা দেখো, নিচের কোনটি গ্যালভানিক সেল। আচ্ছা, জিঙ্ক 2+ এর বিভব বাড়ায়। সো মনে রাখবা এখানে তো আমরা নার্স সমীকরণ অ্যাপ্লাই করব, হ্যাঁ। সো বিভব কিভাবে বাড়বে, এটা তো অ্যানোড, একটা টেকনিকটা মনে রাখো, এটা অ্যানোড, সিকিউতেও আসে, আর এটা কি ক্যাথোড। অলওয়েজ মনে রাখবা তুমি যদি ক্যাথোডের চার্জ বাড়াও, ঠিক আছে, ক্যাথোডের যে ঘনমাত্রাটা আছে, ক্যাথোডের যে চার্জ আছে, এটার যদি ঘনমাত্রাটা বাড়াও তাহলে তোমার বিভব বাড়বে, এটা অলওয়েজ মাথায় রাখবা। তাহলে কি হবে অ্যান্সারটা, ডি নাম্বারটা, সিলভার প্লাস বৃদ্ধি, সিলভার প্লাসের ঘনমাত্রা বৃদ্ধি। অলওয়েজ মনে রাখবে এই টেকনিকটা, হ্যাঁ, ক্যাথোডের ঘনমাত্রা বাড়াইলে বিভব বাড়বে। তারপর দেখো কোনটি নার্স সমীকরণ, তাহলে ই সেল ইকুয়াল টু ইনট সেল মাইনাস RT/NF ইন্টু লন অ্যানোড বাই ক্যাথোড। অলওয়েজ মনে রাখবা ই সেল ইনট সেল মাইনাস RT/NF লন অ্যানোড, ঠিক আছে। কারণ কি না, ক্যাথোড বাই অ্যানোড হবে। কিউ ইকুয়াল টু কি হবে এই বিক্রিয়াটায়, BN+ ডিভাইডেড বাই আমাদের AN+, তাই না? তাইলে বি উপরে এন নিচে, তাই যে বি নাম্বারটা, ই সেল ইকুয়াল টু এন ইনট সেল মাইনাস RT/NF লন BN+ ডিভাইডেড বাই AN+। ডান, ডান, আমাদের খেলা শেষ।
সো আমাদের ওয়ান শট এমসিকিউ ডান। ওকে, সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা, এবং বেশি বেশি প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।